আচ্ছা, এই বাতাসিয়া লুপ ব্রিটিশদের দ্বারা তৈরি করা। অ্যাকচুয়ালি বাতাসিয়া লুপ নাম এসছে জায়গাটা বাতাসিয়া, বাট লুপ এখানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল একটা লুপ আছে যেখানে আমরা এখন এখান থেকে যাব, লেফটে যাব, ঘুম স্টেশনের সামনে থেকে শেয়ার গাড়ি ধরে নেবো। দেখি কত পরে আর কতক্ষণ লাগে। ডাইনিং রুমটায় বসে আছি, এই ডাইনিং রুমটা আমি দেখিয়ে দিই। অবভিয়াসলি এটা পুরোটা কাঠের, অ্যান্ড এইখানে একটা ফায়ার প্লেস রয়েছে। আগের পর্বে আপনারা দেখেছেন বন্দে ভারতে চেপে হাওড়া থেকে এনজেপি আসা, সেখান থেকে শেয়ার গাড়িতে করে ঘুম স্টেশনে পৌঁছানো, আর ঘুমে নেবে আমার ঘুম পেয়ে যাওয়া। এই পর্বে আমরা ঘুরে দেব ঘুম ও লেপচে জগৎ। আর যদি এখনো আগে ব্লগটি না দেখে থাকেন তো আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন, তাহলে এই জার্নিটার কন্টিনিউশন বুঝতে পারবেন। আর দেখা থাকলে চলুন শুরু করা যায়। কাল ঘুম থেকে নেমে হোমস্টেতে ঢুকে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ না ফোনে চার্জ ছিল, না চার্জ ছিল পাওয়ার ব্যাংকে। কাল সন্ধেটা আমার কেটেছিল হোমস্টে ওনারের সাথে গল্প করে। দুর্ভাগ্য এই যে তার কোনো ভিডিও বা ছবিও নেই। ফোন চার্জ হয়ে গেলেও ভিডিও করতে আর ইচ্ছা করেনি। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে জায়গাটা ঘুরে দেখার জন্য, যদিও এই আইডিয়াটা হোমস্টে ওনার দাদাই দিয়েছিলেন। দেখাও এদিকে। কাল রাতে বৃষ্টি হয়েছিল, পথঘাট ভিজেই রয়েছে, চারিদিকে সবুজের সবুজময় প্রকৃতিতে সাদা কুয়াশার আস্তরণ পড়ে রয়েছে। সূর্যোদয় এখনো হয়নি, এই ওয়েদারে সূর্যোদয় দেখার আশাও করা যায় না। তবে এই কুয়াশা মাখা প্রকৃতি আর তার মাঝে পাহাড়ি লোকেদের সরল সাদামাটা জীবন মন ছুঁয়ে গেল আমার। দেখলাম একটু একটু করে পাহাড়কে জেগে উঠতে। হাঁটতে হাঁটতে চলে এলাম বাতাসিয়া লুপে। Back to the road with my undone hair. I'm off to find the life I lost. Packing 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। এর আকর্ষণ প্রধানত তিনটি: টয় ট্রেন ও ট্রেন লাইন, কার্গিল যুদ্ধের শহীদদের গোর্খা ওয়ার মেমোরিয়াল, আর এই জায়গাটার সিনিক বিউটি। সেরকম ওয়েদার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দারুণ দেখা যায়। যদিও এই ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও এত সামনে দিয়ে মেঘেদের চলাফেরা দেখা দারুণ লাগছে। the adventure mode. গুড মর্নিং, আজকে ডে 2। এখন এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে বাতাসিয়া লুপ। পিছনে আপনারা এই মেমোরিয়ালের সৌধটা দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা খুব দেখা যায়, বাট আজকে ওয়েদার হচ্ছে ক্লাউডি, এরকম পুরো ক্লাউডস রয়েছে। কাল রাত্রে একটু বৃষ্টি হচ্ছিল, বাট আজকে সকালে এখনও সান উঠছে এই যে এই দিকটাতে। আচ্ছা, এই বাতাসিয়া লুপ ব্রিটিশদের দ্বারা তৈরি করা। অ্যাকচুয়ালি বাতাসিয়া লুপ নাম এসছে জায়গাটা বাতাসিয়া, বাট লুপ এখানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল একটা লুপ আছে যেখানে রেল লাইনটা লুপ অবস্থায় গেছে। যে রেল লাইনটা ঘুম থেকে ডাইরেক্টলি দার্জিলিং যাচ্ছে, এখানে যে অল্টিটিউডটা আছে, ঘুমের অল্টিটিউড অ্যারাউন্ড 7400 ফিটস, আর সেখানে দার্জিলিং অনেকটা নিচে। তো সেক্ষেত্রে এই যে অল্টিটিউডটা কভার করার জন্য পুরো সার্কেল অনুযায়ী ওটাকে গ্রেডিয়ানে কমিয়েছে, অ্যান্ড দেন দার্জিলিং পৌঁছে, যাতে কিনা অ্যাক্সিডেন্টের বা ট্রেন উল্টে যাওয়ার কোনো যে চান্সেসটা ছিল সেটা জিরো হয়ে যায়। সকাল সকাল চা খাওয়া কম্পালসারি। পাহাড়ে এসে বেশ ঠান্ডা ওয়েদার করলাম। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে এখানে ওয়েদারটা ঠান্ডাই রয়েছে, কাল থেকে তো ঠান্ডাই। এখন অ্যারাউন্ড 15-16 ডিগ্রি টেম্পারেচার হবে, তার সঙ্গে চা খাওয়া ওঠা গরম। চা খেয়ে আবার হাঁটা শুরু করলাম। এবার গন্তব্য ঘুমের মনাস্ট্রিগুলো। প্রথমেই পেলাম সামতেনচোলেং মনাস্ট্রি। ঘুমের মনাস্ট্রি বলতে নর্মাল ট্যুরিস্টরা এই মনাস্ট্রিটাই চেনেন। এই মনাস্ট্রি 1875 সালের সেরা বস্তু তৈরি করেন। এই মনাস্ট্রির বৌদ্ধ মূর্তির নাম মৈত্রী বুদ্ধ এবং এর উচ্চতা প্রায় 15 ফুট।
এই বৌদ্ধ মঠ বা মনাস্ট্রি নিউয়েস্ট ফর্ম অফ টিবেটিয়ান বুদ্ধিজম ফলো করে, কিন্তু মতাদর্শের ভেদের জন্য লোকালরা এই মনাস্ট্রি তেমন একটা যান না। তারা অ্যাকচুয়ালি ইয়াগাচোলিং মনাস্ট্রিতেই প্রার্থনা করে থাকেন, যা ওল্ড ঘুম মনাস্ট্রি নামেই বেশি পরিচিত। এই মনাস্ট্রি 1850 সালে সপ্পসেরাব গস্ত তৈরি করেন। এই মনাস্ট্রির বৌদ্ধ মূর্তির নামও মৈত্রী বুদ্ধ। এই মঠের প্রাকৃতিক সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না। আমার সময় এই মঠের মেন গেটের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এই গেটের কারুকার্য অসম্ভব সুন্দর। এটা এখনো ইনকমপ্লিট, বাট সত্যিই খুব সুন্দর। চীন যখন তিব্বত দেশের দখল নেয়, তখন এই দুই মনাস্ট্রি তিব্বতের বৌদ্ধ সাধু বা মঙ্কদের সেফ হাউস হয়ে উঠেছিল। এছাড়াও আরও একটা মনাস্ট্রি রয়েছে, যা একদিকে প্রার্থনাগৃহ আবার অন্যদিকে টিবেটিয়ান স্কুলও। নাম গুরু সাক্ষ্য মনাস্ট্রি, যা 1960 সালে সাক্ষ্য ট্রিজেন তৈরি করেন। নতুন এবং কম পরিচিত হওয়ায় এই মনাস্ট্রিতে টুরিস্টরা তেমন একটা আসেন না। আমায় এই মনাস্ট্রি খোঁজ দেন হোমস্টের দাদা। তবে এই মনাস্ট্রি খুবই সুন্দর। ভেতরে কারুকার্য, মূর্তি খুবই সুন্দর। এই মঠের বুদ্ধ মূর্তির নাম সাক্ষ্য বুদ্ধ বা সাক্ষ্য মুনি বুদ্ধ। এখানে পঠন পাঠনও সাক্ষ্য মতে হয়ে থাকে। আপনারা নেক্সট টাইম ঘুমে গড়লে এই জায়গাটা মিস করবেন না। মনাস্ট্রিগুলো দেখে হোমস্টে ফিরতেই দাদা 1 কাপ ধোঁয়াটা কফি দিয়ে গুড মর্নিং জানালো। আজ আমার চেক আউট করার কথা। আজ যাব লেপচা জগৎ। কাল হোমস্টে আপনাদের দেখানো হয়নি, চলুন আজকে আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এখন 11টা বাজে, চেক আউট করছি রুমস্টে থেকে। এই হচ্ছে আমাদের রুমস্টে ছিল, আমরা এই ঘরটাতে ছিলাম। খুব সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে পাহাড়ে। এটা অ্যাকচুয়াল টাইগার হিলকে দেখাচ্ছে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এরকম ওয়েদার। দেখি বেরোবো আমরা এখন। এখান থেকে যাব লেপচা যাব, ঘুম স্টেশনের সামনে থেকে শেয়ার গাড়ি ধরে নেবো। দেখি কত পরে আর কতক্ষণ লাগে। চলুন এবার এক চক্কর ঘুরে আসি ঘুম মিউজিয়াম থেকে। ঘুম মিউজিয়ামে 2টি অংশ রয়েছে। একটি ঘুম স্টেশনের উল্টো দিকের খোলা মাঠ, যেখানে দার্জিলিং হিমালয় রেলের সর্বপ্রথম স্টিম ইঞ্জিনটি রাখা রয়েছে, যা 1881 থেকে 2000 সাল পর্যন্ত সচল ছিল। এর নাম ছিল বেবি শিভক। ঘুম মিউজিয়ামের অপর অংশটি ঘুম স্টেশনের দোতলায় রয়েছে। এখানে ডিএইচআর এর অনেক পুরনো ছবি, ইঞ্জিনের যন্ত্রাংশ, ট্রেন চালকদের ইউনিফর্ম, তৎকালীন রেল অফিসের চেয়ার টেবিল প্রভৃতি রয়েছে। বার্ন কো লিমিটেড। This is the actual telegraph machine. Typewriter. Bell keeps. এখানে বেশ কটা পালকিও রয়েছে, যা ব্রিটিশ সময়ের ভিআইপি প্যাসেঞ্জারদের হোটেল অবধি পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এছাড়াও রয়েছে স্টেশন মাস্টারের খাতা, রুল বুক, বিভিন্ন কোম্পানির নেম প্লেট, যারা ডিএইচআর রেলওয়ের যন্ত্রাংশ রেল কোচ তৈরি করত। তবে যত্নের অভাবে এই মিউজিয়াম খারাপ হয়ে পড়েছিল। পরে 2017 সালে এই মিউজিয়াম নতুন করে সাজানো হয়। এই মিউজিয়ামের এন্ট্রি ফি 20 টাকা, আর খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা, তারপরে আবার বেলা 2টো থেকে বিকেল 4টে অবধি। ঘুম ঘুরলে এই মিউজিয়াম দেখা কিন্তু মাস্ট ভিজিট। ঘুম স্টেশনের সামনে থেকেই সুখিয়া পুখরি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়, যা লেপচা জগতের উপর দিয়েই যায়। সেরকম একটা শেয়ার গাড়িতে চড়ে বসলাম। ভাড়া লাগলো 60 টাকা। লেপচা জগৎ ঘুম থেকে একটু নিচে অবস্থিত। ঘুমের উচ্চতা হলো 7400 ফুট, সেখানে লেপচা জগতের উচ্চতা প্রায় 7000 ফুট। তবে এই জায়গাটা পাইন ফরেস্টের মধ্যে, তাই জায়গাটাও খুবই সুন্দর।
এখান থেকে দার্জিলিং শহরের চমৎকার একটা ভিউ পাওয়া যায়। আমি উঠেছিলাম গ্রিন ভ্যালি হোমস্টেতে। পরিপাটি করে সাজানো দারুণ এই হোমস্টেটা। লেপচা জগতে আমরা আছি গ্রিন ভ্যালিতে। এইটা হচ্ছে তার রুম। হ্যাঁ, আমি একটু নোংরা করে দিয়েছি আমার লাগেজগুলোকে রেখে, ভেরি সরি। এখানে আয়না দিয়েছে, একটা হ্যাঙ্গার দিয়েছে জামা কাপড় রাখার জন্য, একটা রিসাইকেল বিন বক্স দিয়েছে, একটা হ্যাঙ্গারও দিয়েছে এখানে, আর একটা বেতের মোড়া মতন আছে, চেয়ারই বলা যায়। বেড দিয়েছে, টাওয়েল দিয়েছে, সোপ দিয়েছে, অ্যান্ড ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ তো ঠিকই আছে। রুমটা দারুণ, পুরো জায়গাটা কাঠের ফিনিশিং। অ্যান্ড সবথেকে বড় কথা কি, এইখান থেকে সুন্দর করে পাইন ফরেস্ট দেখা যায়। এই যে ট্রেল দেখা যাচ্ছে, এই ট্রেল দিয়ে হেঁটে চলে যাওয়া যায় পাইন ফরেস্টের ভেতরে। এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে একটা বেসিন আছে, একটা মিরর আছে, এখানে একটা র্যাক আছে কিছু রাখার জন্য, টয়লেট্রিজ, গিজার যেটা মাস্ট সেটা রয়েছে অবভিয়াসলি ওয়েস্টার্ন সাইড, আর কমোড রয়েছে, অ্যান্ড বালতি অ্যান্ড মগও রয়েছে। তো এখানে একটা রয়েছে, ব্র্যাকেট রয়েছে জামা কাপড় রাখার জন্য। তো এইটা মোটামুটি স্পেশিয়াস তো বটেই, অ্যান্ড খুব ভালোই এখানে এই রুমটা। অ্যান্ড রুমটা আমার সত্যি খুব ভালো লেগেছে বিকজ অফ দিস ভিউ। রুমটা সত্যি আমার খুব ভালো লেগেছে। বেড থেকে উঠে আমি প্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পাইন ফরেস্ট। কালকের লাক কীরকম সেটা একটা বড় ব্যাপার, কারণ কালকে যদি লাক ভালো থাকে তাহলেই সানরাইজটা আমি দেখতে পাবো ভিউ পয়েন্টে গিয়ে, যদি না থাকে যা দেখতে পাবো তাই দেখবো, ব্যাস। সকালে অনেকটা হাঁটাহাঁটি করার জন্যই হোক বা পাহাড়ের জলের জন্যই হোক, এখানে খিদেটা প্রচুর পাচ্ছে। ফ্রেশ হয়ে চট করে চলে এলাম লাঞ্চ টেবিলে। ডাইনিং রুমটায় বসে আছি। এই ডাইনিং রুমটা আমি দেখিয়ে দিই। অবভিয়াসলি এটা পুরোটা কাঠের, অ্যান্ড এইখানে একটা ফায়ার প্লেস রয়েছে। আচ্ছা, প্রথমে দিয়েছে ভাত, ডালটা আমি বেড়ে নিয়েছি, খিদেতে পাচ্ছে প্রচুর করে নিয়েছি। এটা ভাত, ডাল, তার সঙ্গে দিয়েছে আলু ভাজা, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েছে, লঙ্কা দেয়নি, পেঁয়াজ আর লেবু দিয়েছে। এটা ঢ্যাঁড়সের একটা তরকারি দিয়েছে, ডিমের একটা অসাধারণ কারি দিয়েছে, আর পাঁপড় দিয়েছে। এটার ভিতরে এই যে ডালটা এখানে রয়েছে, সবটাই বড় ভাড়াটা। এখানে একটা পিকেল আছে, তাহলে আপাতত খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে বলি কীরকম কী খেতে। খাবার দেখে মনে হচ্ছে দারুণ খেতে হবে। খেয়ে নিয়ে বলছি। পাহাড়ে আসলে হোমস্টেতে যখন থাকবেন তখন খাবারগুলো যখন খাবেন তখন বুঝবেন এখানকার মানুষরা কী রকম ভালোবেসে খাওয়ায় আর কি খাওয়ায়। খুব ভালো খাচ্ছি। ডালটা অসাধারণ ছিল, চাল ভাত নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, যেটা আমি বলেছিলাম ঢ্যাঁড়সের তরকারি, ওটা একটা ভুল হয়েছে, ওটা অ্যাকচুয়ালি ঢ্যাঁড়স ফ্রাই, দারুণ করেছে। এই যে সেটাও খাচ্ছি। এরপরে ডিমের তরকারিটা এখনও যায়নি, এখনও অনেক খাবার আছে। তো খাবারগুলো খুব দারুণ। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একটু হেঁটে ঘুরে দেখতে। এখানে এখন মেঘ আর রোদ্দুরে লুকোচুরি খেলা চলছে। একটু উপরে উঠলাম, এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায়। আপাতত আবার মেঘ করে আসছে, তাই হোমস্টেতে ফিরে এলাম। এই হোমস্টেতে একটা দারুণ ম্যাপ করা আছে, সেইটা আপনাদেরকে দেখাই। এখানে অল্টিটিউডগুলো সুন্দরভাবে লেখা আছে। দার্জিলিং 2050 মিটার, তার থেকে আমরা যেখানে ছিলাম ঘুম 2225 মিটার,
সবচেয়ে হাইয়েস্ট মোটামুটি হিল স্টেশনের জন্য। টাইগার হিলের হাইট কিন্তু 2590 মিটার। এইখান থেকেই অ্যাকচুয়াল সানরাইজটা লোকে দেখে। আমরা এখন যেখানে আছি লেপচা জগৎ 2123 মিটার। সুখিয়া পুকুরি যেখানে মোটর স্ট্যান্ডটা ছিল সেটা হাইট অ্যারাউন্ড দার্জিলিংয়ের মতো 2000 মিটার। সেখান থেকে মানেভঞ্জন যে ট্রেকগুলো পাহাড়ে যাওয়ার জন্য যে ট্রেকগুলো অর্গানাইজ করা হয় মানেভঞ্জন থেকেই হয় 1928 মিটার। সেখান থেকে উপরে উঠলে ধোত্রে 2200 মিটার, যেটা কিনা ঘুমের কাছাকাছি হাইট। উল্টো দিক দিয়ে গেলে মানেভঞ্জনের আরেকটা সাইড যেটা নেপালের উপর দিয়ে যাচ্ছে মেঘমা 2600 মিটার। তুংলু 3036 মিটার, তুমলিং 2790 মিটার, গাড়িবাস 2621 মিটার, কালপুখরি 3186 মিটার, সান্দাফু যেটা কিনা লোকে ট্রেক করে 3636 মিটার, আর বাকিগুলো ফালুট 3600 মিটার। যেমন বাকি এখানে রিমব্রিক, গুরুদুম, রামাম এগুলো সমস্ত রয়েছে। গোর্খে এর হাইটগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা যেখানে আছি এই জায়গাটা তার অ্যাটিক, খুব ভালো জায়গা। এটা হচ্ছে বসার জায়গা, কমন এরিয়া। এর আপনার এই উইন্ডোটা থেকে আপনি পুরো পাইন ভিউটা দেখতে পাবেন, যেখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম। আর তার ঠিক পিছনে এই দিকে খুব সুন্দর বসার টেবিল করা আছে, কাঠের গুড়ি কেটে এরকম টেবিল করা আছে। অ্যান্ড কেউ যদি টিংটিংয়ে থাকতে চায় এখানে থাকার অপশন আছে। আর এখানে আছে এই বারান্দাটা, এই দরজাটা আপাতত খোলা যাচ্ছে না, যাই হোক এখানটা পুরো ফগ আপাতত এসে গেছে। উল্টো দিকটা আপনাদের দেখাই দেখি, এখানে আমাদের টেবিল মতন আছে। অ্যাকচুয়ালি এটা সেই চিমনি যেটা নিচে দেখিয়েছিলাম, এই চিমনিটার আউটলেট এটা। অ্যান্ড এই ভিউটা আর একটা ভিউ, এখান থেকে আপনি বাইরের দিকে তাকালে এখানে আপাতত ফগই হয়ে গেছে, বাট আপনি নিচে দার্জিলিং দেখতে পারতেন এখান থেকে। আমরা যে রুমটা আছি সেই রুমটা তো রুম টুর আমি অলরেডি দিয়েছি। এখানে আরেকটা রুম আছে যেটা ওনারা আমাকে দেখালেন, আমি এখন ওটা দেখাবো আপনাদের। দেখুন ওখান থেকে কি ভিউ পাওয়া যায়। এখানে একটা ডাস্টবিন আছে, অ্যান্ড এটা ওয়াশরুমটা মোটামুটি সেম। বেসিন, ওয়েস্টার্ন সাইড কমোড, বালতি, গিজার কিন্তু অ্যাভেলেবেল এখানে। আর একটা কাঠের টেবিল রয়েছে এখানে, আর রয়েছে একটা মিরর। আর এখান থেকে জানলা দিয়ে আপনি বাইরের পাইন ভিউ দেখতে পারবেন, যেটা আপাতত পুরো কুয়াশায় ঢুকে যাচ্ছে, আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি। এখানে রয়েছে বেডটা আরামসে 2-3জন থেকে যেতে পারে, কুইন সাইজ বেড আছে এটা। সবচেয়ে মারাত্মক জায়গা হচ্ছে এর ভিউটা কিন্তু দুর্দান্ত। এখন কিন্তু পুরোটা কুয়াশায় ঢেকে গেছে বলে দেখাতে পারছি না, বাট এখান থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, না হলেও দার্জিলিং কিন্তু আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে তার ভিউ, পুরো প্যানোরামিক। এই যে রুমটা, এটা কিন্তু আপনি দেখলে আপনি প্রায় 360 দেখতে পারবেন। ওই দিকের দার্জিলিং দেখতে পারলেন, এই দিকের পাইন আপনি দেখতে পাচ্ছেন, পিছনে তো পাইন পুরোটাই দেখতে পাবেন, পিছনে পাইনটা। আর এইখান থেকে আপনার যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা আপনি দেখতে পারবেন। তো এইখানে মোটামুটি আপনি পুরো ভিউ 360 ভিউ আপনি দেখতে পারবেন। আর যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এইখানে এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কোনো সমস্যা নেই, আপনারা বসতে পারবেন, আরাম করে থাকতে পারবেন, অ্যান্ড একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। যাই হোক, আপাতত যাই রুমে একটু রেস্ট নিই। আর তো কোনো অ্যাক্টিভিটিস করার নেই আজকে। কালকে ভোর উঠবো যদি আকাশ ঠিক থাকে। আজকে যেমন ভালো ছিল, আকাশ ঠিক ছিল মোটামুটি, তবুও বৃষ্টি হচ্ছিল, যাই হোক কিছুটা দেখেছি। তো কালকে যদি মোটামুটি আকাশ ক্লিয়ার থাকে, ক্লাউডি না থাকে, তাহলে মোটামুটি আমরা সানরাইজ ভিউ পয়েন্টে গিয়ে একবার দেখবো। যদি ক্লিয়ার নাও থাকে তাহলেও যাব, গিয়ে দেখবো এখান থেকে কী দেখা যাচ্ছে।
দেন ওখান থেকে যাব, চেক আউট করবো, চেক আউট করে আমরা সীমানাদার দিকে চলে যাব। দেখা যাক কালকে কী হয়। আপাতত এইটুকুই। এখন সন্ধে পুরোপুরি হয়নি, আকাশে আলো রয়েছে, আকাশ থেকে আস্তে আস্তে মেঘটা ভেসে আসছে। জানলাটা একটুখানি খুলে দিয়েছিলাম, এখনই দিয়ে গেছে আমার জন্য পকোড়া অ্যান্ড চা। এই দেখুন, এখানে রয়েছে পেঁয়াজি বোধহয়, দেখতে হবে কি। আর এটা টমেটো কেচাপ, এটা একটা ধোঁয়াটা সুন্দর চা কাঁচের প্লেটে। তো খেয়ে নিই আগে, তারপরে বলছি। এখন বাজে 9টা, অলরেডি ডিনার সার্ভ করে দিয়েছে। ডিনারে আজকে আমি নিয়েছি রুটি, সঙ্গে দিয়েছে পটল ভাজা আর চিকেন। দাম দেখাই, এই হচ্ছে রুটি, এই হচ্ছে পাহাড়ের মধ্যে ঠান্ডার মধ্যে ধোঁয়া ওঠা মাংস, এটা হচ্ছে পটল ভাজা অ্যান্ড কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লেবু। গরম গরম খেয়ে নিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে, খেতেই হবে এখন। আগামী পর্বে আমরা ঘুরে দেখব সীমানাদারা, নেপাল বর্ডারে পশুপতি মার্কেট, গোপালধারা টি এস্টেট ও মিরিক লেক। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, নিরোগ থাকুন আর দেখতে থাকুন ল্যান্ডস্কেপ টু এস্কেপ।